একটা কচু পাতা যেমন আমি চুলা রাখতে মনে আছে, কচুটা পাতাটা ভিজে না, ফেনে ভিজে না, ভিজতে লাগবে। তো আমি বিভিন্ন চেষ্টা করার মতন বিজানের লেগিয়া শেষমেশ এক সময় কিতাকিতি মিশানি, তখন শেষে আমি সাবান দিয়ে তারে ঘষাইয়া ধুইছি, এরপরে বেঁচে গেছি। তো তারপরে আমি মারে নিয়ে আনাইছি, ও কচু পাতা বেঁচে গেছে। মাও একটু গেটের বাইরে মাছ প্রায় আইয়া নামতেও তার প্রচন্ড মানে ডিপ্রেসড একটা চেহারা, ঠাস করে একটা জ্বর। দ্য পডকাস্ট শো বাই সর্বভারতীয় সিলেটি ফোরামের আজকের এপিসোডে আপনারা স্বাগত জানাইয়া আমি দীপিকা। আমরা এই পডকাস্টে আমরা বিশেষ করিয়া কথা কই সমাজ, রাজনীতি আর এতদ অঞ্চলের উন্নয়ন নিয়া। আমরা আজকের এই পর্বে আমরা যে অতিথি তাই খালি বরাক উপত্যকার নাই, সমস্ত ভারতবর্ষের লেগা বিরাট সম্মান অর্জন করছেন। রিসেন্টলি 2026-এর ব্রেক থ্রু প্রাইজ অর্জন করছেন। তাই আর কেউ নাই, আমরা এই পরিবারেরই একজন সদস্য, আমরা সবেরই খুব প্রিয় ডক্টর অতনু নাথ। অতনু, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস। আমরা রোজ দেখতে পারি আর যে তোমার এই ব্রেক থ্রু প্রাইজের লেগা তুমি আমরা এই পুরা ভারতবর্ষের লেগা কত বড় একটা সম্মান অর্জন করছো। তোমার ছোটবেলা থেকে যেহেতু চিনি, একসঙ্গে বড় হয়েছি কইতে গেলে, তোমার জীবনের এই পুরা জার্নিটারে যদি 6টা পার্ট করে দেই, লালাবাজার, শিলচর, কলকাতা, ইটালি, আইটি গুয়াহাটি এন্ড টিহু কলেজ, জার্নিটার কোন স্তরে কিরকম ডিফিকাল্টিজ বা কোন স্তরটা স্মুথ আছিল, কোন স্তরে কিরকম চ্যালেঞ্জেস ফেস করছো, কিভাবে এক্সপ্লেইন করবা এটারে? The challenge is actually পরের দিকে স্টেজেস খুব একটা স্টেজ না, শিলচর থেকে ব্যারিকেড পরে, বাট শিলচরে যাওয়াটাই সবচেয়ে বড় জাম্প আছে অ্যাকচুয়ালি আমার পয়েন্ট। যেহেতু আমরা এমপি পাড়ার অ্যাকচুয়ালি, সো 90s এর কথা তো মনে আছে, যখন কোয়াইট আছিল আমরা, মানে আমরা সামনের যে মেইন রোডটা আছে এটা বালা রাস্তা, ক্লিন রাস্তা আছে, কিন্তু এদিকে কোনো গাড়ি কোনো অনে যাইতো না। রেয়ারলি সাইকেল বা রেয়ারলি কোনো সময় সাইকেল বা দিনে কয়টা মাত্র স্কুটার, মেবি তখনের দিনে বাজাজ স্কুটার জায়গা আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যে লোডশেডিং খুব বেশি হইতো, কারেন্ট প্রায় থাকতোই না, মানে কারেন্ট মাঝে মাঝে যাইতো না, কারেন্ট মাঝে মাঝে আইতো। সো মনে হয় যে আমরা আর টিভি তো সবের করে আসিল না, টিভি মানে একদম ইনিশিয়াল 90s এর প্রথমের দিকে বোধহয় এখানে কয়েকটা বাড়িতে টিভি, এই 4-5টা বাড়ি পুরা যদি এলাকা টিভি আছে। তো মেবি ওইটাই মানে আমরা টাইম দিছে অবজার্ভ করার লেগে, নেচারে অবজার্ভ করার লেগে। সো প্রায় রাত্রে যখন কারেন্ট যেত গিয়া, গরম দিন হইলে আমরা বাইরে গিয়া ফাট তৈরি হইতাম, আকাশের দিকে দেখতাম। তো তখন ভাবতাম মানে অত যে তারা এটা শেষ কই, মানে তার পিছনে তার যাইতে থাকলে কিটা কোনো ওয়াল আছে, আর ওয়াল যদি থাকে ওয়ালের পিছের দিকে কিটা আছে, দুজন জিনিস ভাবতে ভাবতে বেশ একটা জ্বর টাইপের আইছে। তো ওই ধরনের জিনিস ভাবার বেশ সুযোগ পাইতাম, যেটা মানে মেবি আজকের দিনে নাই, মানে টু মাচ মোবাইল বা টিভি এন্ড এন্টারটেইনমেন্ট। তারপরে আমি কইব যে আমরা যেহেতু আউটডোর, সম্পূর্ণ আউটডোরে আসলাম, মানে আমরা খেলাধুলা এটা। সো আমি আর কয়েকজন মিলিয়া, যেমন তোমরা বাসায় থাকতো ডেনিস এলবিয়ান, তো এলবিয়ান ইনফ্যাক্ট সব তোমার এক্সপেরিমেন্টস গুলো অনেক দেখতাম তখন আমরা। হ্যাঁ, তো আমার এখনো মনে আছে অনেকগুলাই। আচ্ছা আচ্ছা, কোনটা, যেমন কোনো ইন্টারেস্টিং জিনিস মনে আছে নি, ঘটনা বা দুর্ঘটনা? একটা এক্সপেরিমেন্ট আমার মনে আছে, তুমি আমরারে বায়োস্কোপ, তুমি ওয়ালের মধ্যে আমরারে মুভিজ দেখাইতে ছোটবেলা, তখন আমরা খুব ছোট, আমরা পাঠশালা স্কুলে পড়ি। তুমি কিচ্ছু একটা করিয়া ফটোজ অ্যারেঞ্জ করিয়া কিভাবে তুমি ওয়ালের মধ্যে প্রজেক্টর, তখন তো আমরা প্রজেক্টরের কথা ভাবতেও পারতাম না, বাট তুমি মুভিজ প্রজেক্ট করতে ওয়ালের মধ্যে। আমি কইয়ার যখন মনে হয় ক্লাস 3-4 পড়তাম আমরা তখনের সময়, তারপরে আয়না নিয়া তুমি জলের মধ্যে রিফ্লেকশন ফালাইয়া মানে 7টা রং রামধনু দেখানো এন্ড অল, তোমার অনেক কিছু আরো মনে আছে, অনেক কিছু আছে তার মধ্যে এগুলা একটা। এন্ড সবচেয়ে ফানি যেটা মনে আছে, একটা ভয়ঙ্কর কিছু, এটা কলেজ ডেজে জিনিস উনিশ পচাইয়া উচাইয়া বানাইছিলা, যেটার গন্ধ শুনলেই যাতে দুশ্মন মরি যায়।
তো হ্যাঁ, স্কুলের ওই লেন্সের কথা মনে হলো। লেন্সটা সবচেয়ে বেশি ফ্যাসিনেট করছিল। মানে অ্যাকচুয়ালি হুম আমি হুম পড়াতাম যখন ক্লাস 4 এ বোধহয় বা 5 এ 4 এ পাইছিলাম যে লেন্সে আ এরকম ভাবে ছোট জিনিস বড় দেখা যায়। তো মায়ে তখন কইছিল যে এরকম লেন্সে আ আগুনও লাগাইতে পারে। সূর্যের আলো কনসেনট্রেট করিয়া ফোকাস করিয়া আগুন লাগাইতে। তো হুম 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 তখন অ্যাকচুয়ালি আমি খুব জোর করায় বানানোর চেষ্টা করছি। কিন্তু খাস যত আমি ঘষি এটা স্ক্র্যাচ পড়ে যায়। মানে ওই শেপটা লইলেও স্ক্র্যাচ পড়ে তো কিছু দেখা যায় না। তো তারপরে আমরা এখানে বিবেকানন্দ মেলা আছে। বিবেকানন্দ মেলা যখন আইলো তখন মায়ে একটা কিনিয়া দিছে, লেন্স কিনিয়া। তো ওইসব হুম হুম জিনিসে হুম। মায়ে কিন্তু আয়না-টায়না প্রায়ই ভাঙতাম। এটার মধ্যে অন্যান্য জিনিসে গালি-টালি খাইলেও এটার মধ্যে গালি খাইতাম না। তাই ইনফেক্ট এক্সট্রা আয়না কিনিয়াও দিতা। সো তাইলে একটা লেন্স কিনিয়া দিছিলা। ওইটা দিয়ে বেশ কিছু জিনিস পুড়াইছি আমি। একদম আমার মনে পড়ে যে ইয়ে এমই স্কুল থেকে আইতে সময় সামনে যে যার তার ব্যাগও পুড়াইছি আমরা। তো ওইসব আল্টিমেটলি মামার বাড়ি গেছিলাম। আর এখানে গিয়া মামার বাড়ি গিয়া পুছতে পরীক্ষার পরে বিকাল হয়ে গেছে। আর সূর্যের আলোর মানে তেজটা বেশ কমে গেছে। আর এখানে গ্রামের বাচ্চা একদম মানে ইন্টেরিয়র গ্রাম, দুধপুর হইয়া হাতে। হুম হুম সো হুম। তারা বিষয়টা জানে না। সো তারারে বিকালে গিয়াই মানে ব্যাগ-ট্যাগ রাখিয়া বাইরে দিছি। বাইরে দেখানি লাগছি। আর তারারে কইছি যে এরকম আগুন লাগিয়ে দিবি। নেড়ার মধ্যে আগুন লাগিয়ে দিব। ধান ফাটা হয়ে গেছে গিয়া জাস্ট তলের ভাগটা নেড়া আছে বলতে হয়তোবা নেড়া। জানে না জিনিসটা কি। ধান ফাটার পরে তলের পার্টটা যেটা থাকে ওইটারে নেড়া কওয়া হয়। তো কিন্তু জ্বলেন না আগুন। আর আমার তো মানে একদম ফ্রাস্ট্রেশন হয়ে গেছে। দেখাইতে তো লাগবোই তারা। সো তারা হাসি ঠাট্টা করছেন যে মানে আমি ফালতু আরকি এইসব। তো ঐদিন আর রাত্রে খুব একটা বালা ঘুম হইছে না। সকাল কেমনে হইতো ওই অপেক্ষা করছিলাম। তারপরে সকাল হইছে, একটু রোদ আ বা ইয়ে হওয়ার পরে, স্ট্রং হওয়ার পরে আমি গেছি। গিয়া ডাকিয়া তারারে আনছি, আনিয়া বেশ আগুন লাগাইছি। একটা মাঠ পুরা জ্বলে গেছে। ও তো মাই গড। তো তখন এখানে মামার বাড়িতে খুব আদর্শ কেউ কিছু আর গাইলেই না। ঐরকম লেন্স নিয়া তারপরে আমরা দেখতে পাইছি যে লেন্সটা দিয়া করতে দেখছি যে অ্যাকচুয়ালি যেকোনো জিনিসের ইনভার্টেড একটা ইমেজ বানাই দেয়। তখন আমরা মানে এই লেন্সের এইসব থিওরি বা অপটিক্স এটা জিনিস পাইছি না এখন। সো ইনিশিয়ালি বাট ওইটা জিনিস আগেই মানে লেন্স পাওয়ার লেগে শিখে লিয়েছি। তারপরে আ আমরা মানে আমি, সৌমিত্র আরো ২-১ জনে মিলিয়ে আমরা সৌমেন স্যার সায়েন্স এর টিচার আছে। সৌমিত্র কাকু। তো ওই হুম হুম হুম। বড়বাড়ির রবিবার বা কোনো বন্ধর দিন হইলে গিয়া এখানে তারা খুব বড় লেন্স আছে। তো ওই লেন্সটা লাগাইয়া পিছন দিকে পাওয়ারফুল বাল্ব লাগাইয়া সিনেমা হল থেকে ফাটা রিল আনিয়া ওইসব ওয়ালের মধ্যে প্রজেক্ট করা। মানে খুব এক্সাইটিং আছিল সত্যি। স্যারে বহুত বাইনোকুলার চিন্তাইতে তোমার বানাইতেও হেল্প করত। তোমার কথায় একটা হ্যাঁ, জিনিস আমার মনে হইলো, আমরা এখনের প্যারেন্টসরারে খুব দেখি, বাচ্চারা তো সবসময় তারার মধ্যে অনেক কিউরিওসিটি থাকে, তো অধৈর্য হইয়া যে আর এত কোয়েশ্চেন করিস না, মোবাইল হাতে দিয়া বুয়াই দে। বাট বাচ্চারার এই কিউরিওসিটিটারে যদি নার্চার করা হয়, তারারে যদি আরো উৎসাহিত করা হয়, তাহলে তোমার মতো সায়েন্টিস্টরা পাওয়া যায়। হ্যাঁ, মানে একদম। আমার মনে হয় হ্যাঁ। যে এই জিনিসটা নিয়ে আমরা ওই সময় আর আমরা মা-বাবা, টিচার্স বহুত একদম দায়ী। মেবি কিতা আছিল তারা ধৈর্য খুব বেশি আছিল কারণ হাতে মোবাইল আছিল না। সো ফর এক্সাম্পল বই পড়াটা আমরার একদম ট্রেন্ড আছে। মা-বাবা হুম বা যেকোনো মানুষে বই পড়তো নাইলে নিউজ পড়ে। সবসময় মোটামুটি কোন দোকানে বই থাকা মানুষই দেখা যেত যে কিছু একটা পড়ে। আমরা হুম হুম যেমন হুম, খুব বেশি কমিক্স পড়তাম, এক্সচেঞ্জ ও করতাম কমিক্স বা একদম। আনন্দ আনন্দমেলার কথা তো মনেই আছে। আনন্দমেলাতে প্রফেসর আনন্দমেলা, শঙ্কুর শুকতারা এগুলো এখনো, হ্যাঁ। হ্যাঁ। আর ওই প্রফেসর শঙ্কুর মধ্যে একটা মরু রহস্য গল্পটা প্রচন্ড ইনফ্লুয়েন্স করছিল। ওইসব জিনিস যে আপনার মানে একদম ইমাজিনেশন আর আমার এই জায়গাতে আমি স্ট্রেস দিতে চাইবো যে গার্ডিয়ানস যে ইভেন যদি আপনারা দেখেন যে আপনার ছেলে-মেয়ে সায়েন্স এর দিকে তার ঝুঁকি আছে বা মেবি ডক্টর হওয়ার ইচ্ছা আছে বা এই ধরনের জিনিস। স্টিল আমার মনে হয় যে লিটারেচার পড়াটা খুব জরুরি। মানে ট্রু। সাহিত্য পড়াটা অত্যন্ত জরুরি নাইলে মানে এই মাইন্ডের এক্সপানশন টা হয়। মেবি কয়টা ফর্মুলা শিখবো বা ইয়ে শিখবো। বাট অরিজিনাল আইডিয়া যদি লাগে যদি অরিজিনাল আইডিয়া সায়েন্টিফিক রিসার্চ এ যদি যেতে লাগে তাইলে কিন্তু ক্রিয়েটিভিটিটা সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস rather than কিছু জিনিস মনে রাখা। সো ফর এক্সাম্পল আইনস্টাইন সবসময় ইনফ্লুয়েন্স কাটলা ফিলোসফির থেকে। হুম হুম স্পিনোজা, হিউম
শোপেনহাওয়ার, কান্ট এরা তানে অত বেশি ইনফ্লুয়েন্স করছলা যে মেবি মানে তাই নিজে কইছেন যে তার থিওরি অফ রিলেটিভিটি তাই ভাবতে পারলা না মানে যদি ওইসব ফিলোসফি থেকে তাই ইনফ্লুয়েন্স হইতা না। সো নিউটনের ওই একদম একদম মানে টাইম আর স্পেস যেমন একটা ফিক্সড জিনিস, ওই আইডিয়া থেকে ভাঙিয়ে যায় টাইম আর স্পেস একটা ফিক্সড জিনিস না, ওইটা কিন্তু তাহলে কিন্তু ফিলোসফি ইনফ্লুয়েন্স করছে। তো আমার মনে হয় এই যে ভাবা, এই আকাশের দিকে ছায়া ভাবতে থাকা, বা একটা কচু পাতা যেমন আমি খুব ছোট রাখতে মনে আছে, কচু পাতাটা ভিজে না, কেন খেয়ে ভিজে না, ভিজতে লাগে। তো আমি মানে আমি বিভিন্ন চেষ্টা করলাম তখন বিজানের লেগিয়া, শেষমেশ এক সময় কিতাকিতি মিশানি, তখন শেষে আমি সাবান দিয়ে তারে বসে ধুইছি, এরপরে বিছি গেছি। তো তারপরে আমি মারে নিয়ে নাইছি ও কচু পাতা বিছি গেছে, মাও একটু কচু কেমনে বিছে, আমি বললাম সাবান দিয়া ধুই দিয়েছি। তো আমরা দুইজনের তখন কনফিউশন আছে, তার মানে কচু পাতার উপরে একটা একদম থিন লেয়ার অয়েলি কিছু একটা থাকে, যেটা সাবানে গেছে। সো ওই ধরনের জিনিস আমার মনে হয় মানে একটু ওয়ান্ডার হইতে দেওয়া। লিটারেচারে আমরা মানে কিতাব হয় ডিরেক্টলি দেখায় না, আমরা পড়ি ক্যারেক্টারদের বিষয়ে, জায়গার বিষয়ে, বাট আমরা ব্রেইনের মধ্যে আমরা ওয়ার্ল্ডটা বানাই নাই ওই জায়গাটা কিরকম হইতে পারে। সো আমার মনে হয় এর লেগে লিটারেচার খুব খুব বেশি জরুরি, মানে যেটা এখন হয় না। লিটারেচারের ব্যাপারে তুমি কইরা এট দ্য সেম টাইম মানে সবে এখানের মধ্যে আমরা এই ফোরামের মেম্বার্সরা স্পেশালি অতনু সায়েন্টিস্ট রে আমরা এখন চিনি, আর আমরা অতনু দা স্টোরি টেলার রে আমরা চিনি, অতনু দা কন্টেন্ট ক্রিয়েটর রে আমরা চিনি, বাট আরেকজন অতনু রে হয়তো এখনো আমরা মানে এখানের মধ্যে এক্সপ্লোর করছি না, যারা আমি চিনি খুব ভালো করিয়া, অতনু দা পেন্টার। সায়েন্টিস্টরা আমি দেখছি, ফিজিসিস্টরা স্পেশালি আমি মানে একটু একটু যদি পড়ছি খেয়াল করছি, তারা খুব ভালো আর্টিস্ট বা স্কেচার হয়। তোমার মনে হয় যে সায়েন্সের সঙ্গে পেইন্টিং, আর্ট, স্কেচ এগুলারও একটা খুব একটা ভালো যোগসূত্র আছে, মানে এটারও কোনো একটা কানেকশন আছে? হ্যাঁ হ্যাঁ, মানে আর্টিস্টরা বা আর্ট কিন্তু তারা প্রচন্ড মানে সত্যান্বেষী থাকে। যেমন আর্টিস্টরা এক্সট্রিমলি অনেস্ট অ্যাবাউট দেয়ার আর্ট, এরকম না যে তারা কিছু মিস করার চেষ্টা করে। তারা একদম রিয়েলাইজেশন, যেটা মানে ট্রু রিয়েলাইজেশন, ওটাই তারা আর্টের মাধ্যমে প্রকাশ করে। সো ইন দ্যাট ওয়ে মানে সায়েন্স আর আর্টিস্ট, সায়েন্টিস্ট আর আর্টিস্টের কোনো ডিফারেন্স। সায়েন্টিস্টরাও প্রকৃতির তারা অ্যারাউন্ডে কিটা ঘটে ওইটা দেখিয়া তারা কোনো কোনো জিনিস থেকে বায়াস নাই, যে কোনো গ্রন্থ, তারা পার্টিকুলার ধর্মগ্রন্থ বা কিছু থেকে তারা বায়াস না, তারা একদম উইথ উইথ মানে অনেস্টি অবজার্ভ করে, ওকে এটা এরকম খেমে করে ওই কোয়েশ্চেনটা জেগায়, আর এটার থেকে তারা এই মানে একদম সত্যের কৌড়ে যাওয়ার চেষ্টা করে, সত্য জানার চেষ্টা করে, তারা কোনো কিছুতে বায়াস হয় না। সো একজন আর্টিস্টও এরকমই থাকে যে তার মানে একদম একদম পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স বা ফিলিং, ওইটাই ইউনিভার্সাল, সব মানুষের ফিলিং হয়, ওইটাই তারা প্রকাশ করে, আর প্রত্যেক মানুষের মধ্যে এটা রিফ্লেকশন পাওয়া যায়। আমার মনে হয় যে প্রতিজন সায়েন্টিস্টই একজন একজন আর্টিস্ট, আর ওইটাই লাগে নাহলে মানে সমস্যা আমার মনে হয়। নাইলে তুমি একজন ইনভেন্টর বা একজন ইঞ্জিনিয়ার, বাট টু বি আ সায়েন্টিস্ট ইউ হ্যাভ টু বি অ্যান আর্টিস্ট। আমার মানে আমি আমার দেখা মতো তো একজন খুব ফেভারিট ফিজিসিস্ট ছিল রিচার্ড ফাইনম্যান। তাই খুব ভালো ছবি একটা, আইনস্টাইন তো ভালো। আর মোটামুটি সবই এরকম কিছু না কিছু একটা মানে নিজের আম, নিজের একাকিত্বের সময় কিছু না কিছু একটার দিকে তার ইয়ে আছে, একটা মানে টেন্ডেন্সি আছে। তো আমি ছোটবেলা তো সবসময় ছবি আঁকতাম খুব, ইনফ্যাক্ট ছবি আঁকতে অত ভালো লাগতো যে আমি তো ভাবতাম আমি একজন পেইন্টার অ্যাকচুয়ালি বড় হয়ে। যেরকম সায়েন্টিস্ট বা এরকম টেন্ডেন্সি থাকলেও আমি যখন আঁকতে বইতাম, আমি মোটামুটি ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা একদম সন্ধ্যা রাত হয়ে যেত আঁকতেই থাকতাম। হ্যাঁ, মানে আর তুমি তুমি যেভাবে আঁকতায়, আমি তখন দেখছিলাম তুমি একটা স্কেচ কিছু বানাইছিলা, সারা পাড়ার যত বাচ্চা আছে সব বাচ্চাই ওই স্কেচটাই তখন বানাইতে লাগছিল। তুমি মনে হয় শাহরুখ খানের একটা স্কেচ বানাইছিলা, মোহব্বতের ভাইলিন দিয়া শাহরুখ খান চেয়ারের মধ্যে বসে, আমার মনে আছে পাড়াতে এমন কোনো বাচ্চা নাই যে এই স্কেচটারে বানাইছে না ওই দিন তুমি বানানোর পরে। মানে এইরকম তোমার একটা ইয়ে আছিল, ইনফ্লুয়েন্স আছিল পাড়ার মধ্যে তখন। ইউ ইউ yourself was a kid then, 9-10, তখন 9-10-এ ওই most probably. মোহাম্মতের সিনেমার খুব সুন্দর পোর্ট্রেট আছে ওইটা। কারণ আমরা বেশ কয়েকজনের শাহরুখ খান আছে তখন, তো ওই ভায়োলিন ফটোটা, তো ওইটা আঁকলাম, এটা বেশ ভাইরাল হয়েছে।
Indeed, indeed. তোমার শিলচরের জার্নিটা কও তারপরে, লালাবাজার দেন শিলচর। সো শিলচরে ঠিক যাওয়ার আগে যে মোমেন্টটা লাগে শিলচর যেতে পারছি ওইটা হইব, কারণ যে অবস্থা আমার আছে ক্লাস 10-এ, আমার মনে হয় না মানে ফার্স্ট ডিভিশনও পাইলা মনে আছে, শিলচর যাওয়া তো দূরের কথা। হ্যাঁ, সো খুব অসুস্থ আসলে অ্যাকচুয়ালি তখন। 9-10 দিকে গিয়া এই এক্সপেরিমেন্টের প্রতি ইন্টারেস্ট অত বাড়ি গেছি সায়েন্সে, যে পড়াশোনা বাদ দিয়া একদম দিনরাত ওইসবই চলাতাছে। তো ওইরকমই একটা সময়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস চ্যাপ্টারটা আমি ফার্স্ট পড়ি, মানে পড়াশোনা ঠিকই চলাতাছে, বাট দেন হঠাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস চ্যাপ্টারটা দিয়া হঠাৎ এমন ইন্টারেস্ট জাগলো যে ও একটু দূরের থেকে সিগন্যাল এরকম তার মানে ফাটায়, মানে এরকম ফাটানি যাইবো টিভি এন্ড এভরিথিং, তো এটা ওই যেত। তো মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রডিউস করার লিয়া নানানটা করলাম, যে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করা লাগবে। সো ম্যাগনেট একটার উপর থেকে ঝুলাই, রেডিও একটা সামনে রাখি, এটার সামনে এরকম জুলিয়া দেখতাম, ইয়েস এফেক্টেড অর। সো ওইসব করতে করতে আমি ডেনিস এলবিয়ানোর লগে কোলাবোরেশন হয়ে গেল। তো তার ঘরে ভিডিও গেম একটা আছে, হ্যাঁ ভিডিও গেমটা এখানে চালাইতো, আর এখানে আমরা ঘরে একটা অ্যান্টিনা লাগাইছিলাম, ওইটা দিয়ে ক্যাপচার করে আমার টিভি দেখতাম হ্যাঁ কিটা খেলে। তো ওইসব তখন চলে করতে করতে একটু এক্সট্রিম হয়ে গেল, তখন এই তোমরা বাড়িতে আহ ডক্টর জেঠুর বাড়িতে বাড়া আইলাম, কারণ আমরা হুম হুম বাসাটা হুম তখন বাঙালি হুম হুম কিসের হুম। দিকে রুম, কিসের দিকে আলাদা রুমটা আমি দেখতাম। পড়াশোনা বালা পড়াশোনা আরো নষ্ট হয়েছে এইটা আসলে লাগিয়ে, আর মা বাবা তারা ডাক্তার সামনের দিকে সব বই এভরিওয়ান। সো মনে হইলো যে টেলিফোনের ওয়্যারের দিকে এরকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায়, সো টেলিফোনের ওয়্যারটা থেকে ডিরেক্টলি সিগন্যাল টেস্ট করে দেখা, এটা ইন্টেনশন আসলে না যে তারা সিগন্যালে স্পাই করতাম বা কিছু করতাম। তো একদিন এরকম সকালবেলা টিউশনে যাওয়ার আগে তারটা একটু আমি ওরকম খাটছি, খাটিয়ে এখান থেকে একটা ওয়্যার লইয়া গিয়া জঙ্গলের মধ্যে দিয়া পিছন দিয়ে গিয়া জানলার মধ্যে দিকে ঢুকাইয়া আমার রেডিওর এন্টিনাটা লাগাইয়া সবাই গেছে, আমি টিউশনে গেছি গিয়া আইসি যখন আমি সাইকেল থেকে জাস্ট নামছি, সো গেটের বাইরে মাছ প্রায় আইয়া নামতেও তার প্রচন্ড মানে ডিপ্রেসড একটা চেহারা, ঠাস করে একটা চর মানে আমি মানে সারপ্রাইজ বা শক হওয়ার থেকে আমার মানে তার চোখে জল দেখে আরো বেশি মানে মানে উইলোটা কিতা চলে, আমি সঙ্গে সঙ্গে গেটও ঢুকছি। আপনার মানে এরকম কোয়াত আসলাম মানে সামথিং সামথিং এরকম মানে হিউমিলিয়েটেড হইছে আমার লেগে আছে। তো তখন আমি রিয়েলাইজ করছি কেসটা কেটে হয়েছে, পরের দিকে জানতে পারছি যে তারার ফোনটা ডেড হয়ে গেছিল, আর তারা মানুষ যখন আইসে তারা দেখছে এখান থেকে একটা কানেকশন গিয়ে আমার রুমে ঢুকছে। তো স্বাভাবিক কথা তারা এটাই মানে কনক্লুশনে গেছে যে আমি মানুষের টেলিফোন স্পাই করলাম বা সামথিং এরকম জিনিস। ওকে। যাই হোক ওই জিনিসটা ওই চোরটা ওয়েক আপ কল আছে, কারণ এর মানে ইমিডিয়েটলি পরে বা আগে থেকে কোনো এক সময় টেস্টের রেজাল্ট হয়, হুম মেট্রিকের হুম টেস্ট পরীক্ষায় মার্কস এবং 44%, 45% সামথিং এরকম সব সাবজেক্টে একদম মানে পড়াশোনা নাই। তো ওই ওয়েক আপ কল আসিল, আমি তখন কিতা করি, আমি দেখছি যে হাতে একদম সময় টেস্টও গেছে গিয়ে এখন আর মানে মাস 2 আছে। সো আমি তখন মানে এই অত পড়া কেমন কভার করতাম অত সাবজেক্ট। সো আমি সব বই তখন পেজেস খুলিলাই, খুলিয়া ওই আমার রুমের ওয়ালে পুরা একদম সম্পূর্ণ ওয়ালে বই সব ধরনের একদম চিপকাই দিয়ে, চিপকাইয়া মানে একদম প্যারালাল প্রসেসিং এর মতো পড়ছি হাঁটি হাঁটি ইয়া যাই হোক ওই অ্যারাউন্ড 50% গিয়া আমি একটা সম্মানজনক অবস্থায় মেট্রিকের রেজাল্টটা যায়। তারপরে এখান থেকে আমি ফিউচারে যাই। সো এখানে কোনো মানে ছাত্ররা যদি এরকম কোনো সময় সিচুয়েশন হয় রেজাল্ট যে খারাপ হয়, তার মানে নিজের মাথা নাই বা ব্রেন নাই এটা ভাবা ঠিক নাই, তারা মেবি টেন্ডেন্সিস অন্য দিকে। সো মা বাবারা হুম অ্যাকচুয়ালি হুম কেয়ারফুলি দেখতে হবে যে তার অ্যাকচুয়াল টেন্ডেন্সিস কোন দিকে, তার ট্যালেন্ট হয়তো বা মেডিকেল বা ইঞ্জিনিয়ার হওয়ার নাই, হয়তো বা রাইট। ম্যাথমেটিশিয়ান বা হয়তো বা একজন আর্টিস্ট হইতো, তো ওইটা আমরা দেখতে লাগবো। এটা আমি পরে আইমু যে আমি বিদেশে গিয়া কেমনি আরো আরো ডিপলি রিয়েলাইজ করছি জিনিসটা। তো হুম যাই হোক হুম হুম এরপরে শিলচর গেলাম। শিলচর গিয়া তো আমি মানে ঠিক আছে খুব দুঃখ লাগে, প্রথম বাইরেছি একলা থাকলাম, রান্না বাড়া তো নিজে করলাম, এটা প্রবলেম আছে না, কারণ ছোটবেলা থেকে আপনার দূরে রান্না বাড়া সবে বা মানে আমার দাদুয়ে সবজি কাটতা,
তাই সবচেয়ে বেলা মাঠ থেকে বেলা মানে খুব মানে ফাইন শাক কাটতাছ এটা টাইম খাটতা ছোট বাবাও রান্না করতাম, মা অসুখ করলে ইভেন দাদা আমিও রান্না করতাম। সো আমরা রান্না নিয়ে কোনো সমস্যা আছে না, রান্না বাড়া করিয়া আসি। বাট মানে খুব মন খারাপ হয় বন্ধুরা লেগে। কারণ আমি একলাই গেছিলাম অ্যাকচুয়ালি লালা থেকে, আমরা সঙ্গের যতজন আছি তার মধ্যে আমি একলাই বাইরে ছিলাম। আর বেশিরভাগই আমার মানে ক্লোজ ফ্রেন্ড তো আমার 1 বছর জুনিয়র। তো অ্যাকচুয়ালি আমার সঙ্গের কেউ ক্লোজ ফ্রেন্ড আরেকজন 2 জনে আছে। তো যাই হোক, বাট তখন আমি টিউশনে যাই ম্যাথসে, টিকর বস। যাওয়ার পরে অতীত দত্ত স্যার, আচ্ছা স্যারে মানে খুব স্যারে বোর্ডে কোয়েশ্চেন লেখা স্টার্ট করেন, একটা অঙ্ক লেখা স্টার্ট করেন, এটা মানে হাফ ওয়ে থ্রু তাই যখন লেখই কয়েকজনে হাত তুলিলায় তারা বলে সলভ হয়ে গেছে। মানে একদম আমি তো মানে শখটা আমি ডরাই গেছি, এইসব কিতা চলে মানে কত ডেঞ্জারাস লেভেলের জিনিয়াস স্টুডেন্টস এর লগে আমি তো এখানে মানে দেখি ফেল করবো বোধহয় আমি, এরকম যদি অবস্থা হয়। আমি কেসটা বুঝতে পারছি না, এরকম একদিন গেল আরেকদিনও গেছে। আমি আমি ভাবছি প্রবলেমটা আমি করতে পারি, ধরে গিয়ে আমি করছি, কিন্তু অত ফাস্ট কেমনে করে শেষ হওয়ার আগে উত্তর আই যায়। অঙ্কটা বেশ কিছু স্টেপস আছে, এরকম কেমনে হয়। তো তখন আমি বাড়ি ফোন করছি, করিয়া আমি কই যে আমি এটা ডিটেলসে কই, আর কারণ ওইটাই ফার্স্ট জাম্প। আর আমার মনে হয় বহুত এটা মানে খুব স্মল টাউন বা গ্রাম থেকে এলে এটা ফেস করে। আজকের দিনে কম করতে ইন্টারনেট এন্ড এভরিথিং এ মানে গ্লোবাল করে। এবার আমার সময় খুব জাম্প আছে, কারণ আমরা বিশেষ কিছু জানতাম না। অ্যাকচুয়ালি আমরা আইআইটি, জেডাবলি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এইসব শুনছি না, বাট আমরা নাসা শুনছি, আমরা সায়েন্টিস্ট হওয়া শুনছি, আমরা ব্রহ্মান্ড সিরিয়াল দেখতাম জেভিন আর্লিকারের, আমরা একদম ইটিসি সিনেমা দেখছি। তোমার মনে আছে এইসব আমরা দূরদর্শনে আইতো বা সুরভি এন্ড অল দিস থিংস। একদম নয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওইসব রেফারেন্স ব্রহ্মাণ্ড। আসিল না, কেরিয়ার জানতাম না, কিন্তু এইসব আমরা জানতাম। সো আমরা বিজ্ঞানী ওই যে একদম আমরা পুরো একদম যেমন কনফিডেন্স, ওভার কনফিডেন্স, তো আমরা বনরা ছোটবেলা এরকম ডেনিস আপনার কথা আছে একদম, যেমন আমরা হেনা সজ্জার গিয়া, আমি ওইদিকে স্পেসও যাইরাম গিয়া, এই ধরনের মানে কথাবার্তা। যাই হোক, তো আমি যখন বাড়িতে ফোন করি তো বাড়িতে বেশ চিন্তিত হই। তখন মায়ের বোধহয় খাকিমুনির খাকিমুনির একজন আহ ইয়ে মানে খাকিমুনির ভাই একজন, দাদা একজনের ছেলে হয়। তাইন ওই ইয়ে শরৎপল্লীর থাকতো, তাই নজর চাঁদের ম্যাথসের টিচার। আচ্ছা তো ওই দাদার কাছে যাওয়া লাগে কইরা হাকিম একবার যাইস। সো আমি সাইকেল লইয়া শরৎপল্লী গেছি, আমি থাকতাম টিকো, গেছি একদিন বিকালে, গিয়া বইছি। তো একটু করে তাই নাইছি, আয়া কইছেন খ তোর সমস্যা কি। আমি হলাম আমি খুব তখন সাই আসলাম, মানে খুবই ইন্ট্রোভার্ট, মানে লালার থেকে গেছি, লালা যদি উৎপাত, এখানে গিয়ে কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে এইসব দেখিয়া। তো এখানে উৎপাত চলে, কত বড় টাউন এইসব। তো আমি তাহলে আস্তে আস্তে কইলাম এরম এরম এরকম সিচুয়েশন, আমি তো একদম কিচ্ছু পারতাম না, এরকম আমার ফিল হয়, আমার বোধহয় সায়েন্স লওয়াটাই ভুল হইছে। টাইম কইলা এটা কিছু না, আমি বুঝছি তোর এটা তুই এটা বইয়ের প্রবলেম সলভ করতে নেই, ইয়ে থাকতে লালা থাকতে। আমি বললাম এটা বই মানে আমরা তো স্কুলে যেটা বই দেওয়া হয় ম্যাথস এর ওইটাই বই, এটা তো আর কোনো বই না যায়। আমরা টেক্সট বুক যেটা স্কুলে দেওয়া হইতো, বেঙ্গলি মিডিয়াম স্কুলে পড়ছি সবসময়, প্রাইমারি স্কুল, মিডল স্কুল, হাই স্কুল। তো আমরা যেটা বই দেওয়া হইতো ফ্রি বই, যেটা গভর্নমেন্টের, ওইটা এর বাইরে তো আর কোনো বই জানি না। তাই হয় না। তো এই যে যারা তুই বইয়ে বইয়া যে একদম প্রশ্ন শেষ করার আগে উত্তর বের করিলা, এরা এটা বই পড়তে বাজিয়া খাইলিছে। আর আরো কত বইয়ের প্রবলেম পড়তে পড়তে খাইলিছে, এটা প্রশ্ন তার আগে থেকে জানে বে। এটা অকালিকেও প্রশ্ন শুরু করতে আগে পড়তে পড়ি হইছে, এটা মুখস্থ হইয়া আসছে এটা। আর তুই ওখানে আইয়া ভর্তি হইছো সেই 3 মাস কিটা খরচ আসলে, 3 মাস মানে আমরা তো বন্ধু আছি, বন্ধু আছে মানে তারা নেত্রী দেওয়ার লগে লগে টিউশনে ঢুকে গেছে, এটা করে তারা অলরেডি কতজন টিউশন আছে ঠিক নাই, তার বাড়িতে একজন টিউশন, এখানে একজন। তুই আইসস মালাবাজার থেকে, আচ্ছা ডরাইবার কোনো বিষয় নাই। তোরে আমি তুই আইবে কয়দিন, আমি তোরে এই সব প্রবলেম সলভ করাই। এরপরে আমি তার কাছে একটু যাওয়া শুরু করলাম, ঠিক ফর্মাল টিউশন না, আমি যাইতাম, তাই না মানে জাস্ট অঙ্ক দিয়া দিতাম, ওটা করো, আর আমি খালি করতে থাকতাম। তাই খালি মাঝে মধ্যে আইতাম, মানে জাস্ট মানে করতে দিতাম, টাইম চেক করতাম। সো বেশ কিছু দিন পরে এরপরে একদিন আমি টিউশনে এরকম কোয়েশ্চেন স্যারের শেষ করার আগে আমি সবচেয়ে আগে হাত তুলে দিয়েছি।
তারপরে এরকম ওয়াও! বেশ কিছু হয়েছে। সো মানে তখন আমি বুঝতে পারছি কি কাজ চলা আছিল অ্যাকচুয়ালি। তো তখন আমি অ্যাকচুয়ালি কনফিডেন্সটা রিগেইন করছি। অ্যান্ড দেন সবকিছু বেশ ইজি লাগা শুরু হইছে। ওই জাম্পটা কিন্তু সবচেয়ে টেরিফাইং আছে। মানে তখন আমার মনে হয়েছিল যে আমি আর একদম মানে কিছুই পারতাম না। আমি মেবি গুড়িয়া যাইমু কি বা পারতামই না। মানে এরকম একটা ডর জন্মেছে। পরের দিকে গিয়া দেখলাম অঙ্ক, ফিজিক্স আমার বেশ মানে সাবলীল একদম সিম্পল লাগে। বরং বায়োলজি আমি লইছি না এটা লাগে কারণ মেট্রিকেও অ্যাকচুয়ালি বায়োলজি পার্টটা ছাড়িয়ে আমি পরীক্ষা দিতাম সায়েন্স। আচ্ছা। তো আমি চেষ্টা করতাম বাট অত এনজাইম এটসেট্রা এটার নাম মুখস্থ করা আমার দ্বারা সম্ভবই আছে। আমি কোনোদিনই গল্প কবিতা মুখস্থ করতে পারতাম না। একবার পড়তাম আর নিজের ভাষায় বানাইয়া আবার কইতাম। সো ফিজিক্স ফিজিক্স আমি দেখছি সবচেয়ে অলস মানুষের সাবজেক্ট। এক নিউটনস ইকুয়েশন আছে F ইকুয়াল টু ma যদি জানিলাও এখান থেকে অঙ্ক করিয়া করিয়া পৃথিবীর সবটা বাইর করে দেওয়া যায়। একদম রকেট কেমনে স্পেস থেকে শুরু করিয়া এভরিথিং ওই দুই একটা ইকুয়েশন থেকে বাইর করে দেওয়া যায়। সো স্ট্যান্ডার্ড মডেল ব্যাক যদি স্ট্যান্ডার্ড মডেল এরকম একটা ইকুয়েশনে কইতে ওইটার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবটা বাইর করে দেওয়া যায়। একদম মোবাইল কেমনে বানালি লাগবে থেকে ধরিয়া একটা গাছের পাতার রং সবুজ কেনের থেকে ধরিয়া ব্ল্যাক হোল থেকে ধরিয়া এভরিথিং ব্ল্যাক হোল এবং আইনস্টাইনের থিওরি ওই দুইটাই একটা আই স্ট্যান্ডার্ড হোপ মডেল তোমার তোমার এক্স্যাক্টলি এই পার্টটা ক্লাস 9-10 এর স্টুডেন্টরা শুনের বা ক্লাস 10 11-12 এর স্টুডেন্টরা শুনের, কারণ তারা যখন ফিজিক্স রে কেমিস্ট্রি রে খুব ভয় পায়, তুমি হইরা সবচেয়ে ইজি যদি কিছু থাকে তো এটা লেগা ফিজিক্স কেমিস্ট্রি, যাতে তারা এটাতে ইন্সপায়ার হয়। আই হোপ তারা এটা শুনে। হ্যাঁ হ্যাঁ কেমিস্ট্রি আমার একটু টাফ লাগতো কারণ কেমিস্ট্রিতে মাঝে মধ্যে এক্সেপশন আই দিত। সো এরকম নিয়ম ঠিক আছে, লজিক এটা চলে 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 দেন মাঝখানে নিয়মটা মিলে না একটা এক্সেপশন আছে। সো এক্সেপশন আইলেই ঝামেলা কারণ এক্সেপশন মানেই ওই আবার একটু মনে রাখতে লাগবে ওইটার ক্ষেত্রে এইরকম নিয়ম। বাট হুম এটা হুম বুক হুম। হায়ার দেখা যায় যে এক্সেপশন না অ্যাকচুয়ালি তার ডিপার লেভেলে একটা সিঙ্গল প্রিন্সিপল আছে যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অ্যাপ্লাই হয়। এনিওয়ে মানে ওইটাই কথা যে ফিজিক্স ম্যাথমেটিক্স এই ধরনের সাবজেক্ট গুলো কি পিওর লজিক বেস সাবজেক্ট। আর ফিজিক্সে যদি কেউ ইনফ্যাক্ট যারা ভাবে যে মেডিকেলের লাইনেও দেখবো বহুতে দেখছি আমি তারা স্কুল লেভেলে বা ভরে একটু মিসগাইডেড হয়ে যায়। কোনো কোনো হুম হুম। স্যার বা কেউ কেউ বলছে, ও তুই তো মেডিকেল নিয়ে পড়তে তুই অঙ্কটা সারি দিতে পারস। আর তারা কি তারপরে এই মানে মেট্রিকে অঙ্কটা একটু নেগলেক্ট করিলে এরপরে এইচএসে উঠে অঙ্কটা লয় না বা সারি দেয়। যার লাগে বিরাট একটা সমস্যা দেখা দেয়। তারা ফিজিক্সটা একদমই পারে না। কারণ ম্যাথস না থাকলে ফিজিক্স একদম কিচ্ছু পারতে না। কারণ ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ কয় ম্যাথমেটিক্স মানে সিম্পলি এটা অ্যাবসলিউট ট্রু। ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ হলো ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্সে যে স্ট্রং থাকবো তার ফিজিক্স ইজি হইব। আর ম্যাথমেটিক্স উইক মানে ফিজিক্স আর লইও না পারতাই না। তোমার লাগে এটা একদম দাঁত বানিয়েছে। কিন্তু ম্যাথস যদি তুমি উল্টো যাও ফিজিক্স কিচ্ছু নাই। বাইরা জিনিসটা তো আছেই ভালো লাগে আর পড়ার লাগে ম্যাথসটা লাগে। তো এটা লাগে আমি বলবো ইভেন মেডিকেলও যদি তোমরা যেতে চাও এই ম্যাথসটা তোমরা রাখবাই। যদি কলেজে সাবজেক্ট হিসাবে সারিতেও গড়ে তোমরা পড়বাই। কারণ ওইটা না হইলে আবার ফিজিক্স উইক হইব। আর ফিজিক্স উইক হইলে আমি দেখছি কেউ মেডিকেলে পায় না ওই নিট পরীক্ষাটা ক্লিয়ার হয়। বাকি বায়োলজি টায়োলজি স্ট্রং থাকে, ফিজিক্স উইক থাকার কারণে কম হয়ে যায় মার্ক এটালে পায় না। আর এটার আমি জাস্ট ওইটাই এড করবো যে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এই যে আমরা সোসাইটিতে একটা বাইনারি হয়ে গেছে গিয়া মানে ওইটা না পাইলে কিছু ছাত্ররা ডিপ্রেস ফিল করে। আর কারণ আছে তারা যেখানে যায় বিয়া বাড়িতে যায় যেখানে যায় সবে কোয়া থাকে ও পাইছস মানে অমুকে তো ফাইলেইছে এটসেট্রা এটসেট্রা। সত্যি। তো এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস অ্যাকচুয়ালি। কোনো বড় বড় লেভেলের সায়েন্টিস্ট আমার মনে হয় আইনস্টাইনে হোক বা শ্রীনিবাস রামানুজনে হোক তারাও নিট দিলে পাইতো না কারণ সব সাবজেক্টে তারা ইকুয়ালি ভালো নয়, তারা একটা জিনিসে ভালো। সো ওই জিনিসটা আমরা সোসাইটি বাদ দিতে লাগবো। কারণ ওই নেক্সট আমার তো ওই জাম্পের জার্নিতে যদি আমি আই সো সূর্য থেকে এসএন বসে যাওয়ার পরে আমি কলকাতা সমুদ্রে যাই যেটার হুম লাগে হুম। আমি মানে থ্যাঙ্কফুল টু সেন্সার জিসি কলেজে। তাই একদম আমরা খুব ভালোভাবে মেন্টরিং করতাম অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল তোমার বই দিয়ে চ্যালেঞ্জিং প্রবলেমস দিয়ে আমরা রিসার্চ প্রবলেমস দিয়ে ইনফ্যাক্ট ডিগ্রি থাকতে আমরা পুরো রেডি করতেন তার লেগে এসএন বসে যাই। আর তারপরে তো এভরিথিং স্মুথ হয়ে যায় বাইরে যাওয়া কোনো ব্যাপার নাই। আহ কিন্তু ওই জিনিসটাই আমি ব্যাক করবো যে ইতালিতে গিয়ে আমি দেখতে পাইছি যে
এখানে মা বাবারা একদম মানে ছোটবেলা থেকে ইন্টারফেয়ারে করুন না ছেলে মেয়ে গড়ুই একটা এজ ইফ মানে তার কোনো সেই নাই যা ফোড়ে ইনফ্যাক্ট ঘরে আইয়াতে লইয়া বইয়া পড়ানি ইটা কনসেপ্ট হতো না স্কুলে যায় স্কুলে পড়ে বাচ্চা নিজে পড়ে। আর স্কুল থেকে আমার পরে আমি দেখছি 12টা একটা সময় আইয়া আইয়া সারাদিন ফুটবল খেলে বিকালে। আর গরমের বন্ধের সময় তো আস্থা মাঠ তারা সমুদ্রে গিয়া নিচে পরিবারের থাকার হাতে ঘুরতে যায়। বছরে বহুত বন্ধ থাকে উইন্টার ভেকেশন একমাস প্রায় বন্ধ থাকে। তো এইরকম এনজয় করার পরে এরকম ক্যারিয়ার ওরিয়েন্টেড বড় হলে ব্যাকআপ নাই, হোমওয়ার্ক নাই। ফলে তারা কিন্তু আমার দেখা যায় প্রতি বছর হবে কিছু একটা কান্ট্রি প্রতি বছরে নোবেল ফিজিক্সেই প্রায় পাইতে থাকে। হুম, হ্যাঁ, ট্রু। আমরা অত বড় একটা দেশ পেয়ে আমরা ওই 1930 তে অ্যাকচুয়ালি সায়েন্সে নোবেল পাইতাম। তারপরে নাই। সো আমি তারপরে নাই। কইবো যে তারার সাকসেসের কারণ ওইটাই তারা মানে ছোটবেলা থেকে ওইটা দেখে যে বাচ্চাটা কোন দিকে তার ন্যাচারাল টেন্ডেন্সি আছে তার কিটা করতে ভালো লাগে তো তারা ওইটা জাস্ট মানে একটা নার্চার করে তারা কয় না যে এইম ইন লাইফ কিনা যেমন আমরা একটা খুব বাজে একটা এসে আছে ছোটবেলা থেকে সবে লেখে এটা না লেখালেই ভাব যে এইম ইন লাইফ মানে এইম ইন লাইফ যেটা জিনিস আমরা এটা মেশি হই যে আমরা রোবট বানানি মানে আমরা ওটা করতাম বেসিক্যালি হিউম্যানস আমরা হিউম্যান এক্সপিরিয়েন্স লইতাম ছোটবেলা শৈশবটা একদম এভরিথিং টাচ করিয়া নেচারে দেখিয়া আমরা এনজয় করিয়া খেলাধুলা করিয়া বড় হইতাম সব বয়সের যা যা এক্সপিরিয়েন্স আছে আমরা করলে লইতাম আমরা এরকম নাই যে কোনো একটা ট্রেন ধরা লাগবো বড় হইয়া বয়সে গিয়ে লেগে দৌড়াতে তো ওইটার লাগে আমরা ক্রিয়েটিভিটিটা শেষ হয়ে যায় আমরা বাইরে কিছু করি না না খেলাধুলা না আমরা নেচারকে অবজার্ভ করি না আমরা কিছু নিয়ে ডিপলি ভাবার সময় পাই ওই এন্ট্রেন্স একটা আছে এইচএস এর পরে ওইটার লাগে লাগি যায় 9-10 থেকে আর আমরা গিয়ে বাইরে বই পড়ি না কিছু না আর আমরা শেষে গিয়ে কাইন্ড অফ একটা রুটিনে পরিণত হই আর ডিপ্রেশন তো আমরা যদি তারা যেরকম করে বাইরে আমরা যদি ওইরকম করি যে ন্যাচারালি টেন্ডেন্সি কোন দিকে ওইটা যদি দেখি আর পরে যদি আমরা ওই দিকে নার্চার করি আর কোন না যদি তার এই দিকটা হইতে পারে তুমি দেখো বহুত চেঞ্জ দিতে পারে যখন একটা বাচ্চা ছোটবেলা হয়তো বা দেখছে তার সঙ্গে ডাক্তার দেখে একটা কুল লাগছে ও মজা এরপর যে বড় হইয়া কিছু সাবজেক্টও এক্সপোজ হলো যেমন সাইকোলজি বা এরকম একটা সাবজেক্ট এর ফলে দেখো আমার তো দেখি ওটা সাবজেক্ট সবচেয়ে বেশি ভালো লাগে তো তার এই বই দিকে বেশি থাকে এটা আমরা খুঁজে পারতাম না অ্যাকচুয়ালি তার ও তো ছোটবেলা থেকে আছে ওই যে কয় জানি জাহাজের বলে কম্পাস না থাকলে কি তা হইতো আরে ভাই ওটা জাহাজ আছে এই কম্পারিজন থাকে হ্যাঁ আমরা আমরা কোনো এরকম কম্পাস আমরা শুধু মোরাল কম্পাস রাখা উচিত তার বাইরে কোনো কম্পাসের দরকার নাই তো একদম। হ্যাঁ মোরাল কম্পাস সেট করাটাও মা বাবার দায়িত্ব যেমন ইনফ্যাক্ট আমি আমার বাবারে দেখছি প্রায় সময় কোনো ফাঁকি উকি ইনজিওর্ড হলে তাই বিআই দিতে গিয়া এটার চিকিৎসা চলতো বা বেশ কিছুদিন কোনো হোমলেস রাত্রে করে লইয়াই কিছু গিয়া তো ওইসব কিছু জিনিস মানে মোরাল কম্পাস ডেভেলপ হইতে সাহায্য করে বা আমরা যেটা একটা বই পড়ছি ছোটবেলা মায়ে যেমন রাজা রানী প্রিন্সেস সীতা গল্প কইতাম ওই বিনয় বাদল দীনেশ নাইলে ক্ষুদিরাম নাইলে নেতাজি নাইলে লিওন ভোগ নাইলে জগদীশ চন্দ্র বোস মানে তান গল্প এর বাইরে কিছু আছে তো ওইটাই জিনিসে সেট করছে হয়তো বা কোনো কোনো সময় রিভলিউশনারি হয়েছে মনুষ্য অফ কোর্স। তো হ্যাঁ তো ওইটাই ভেরি কইবো যে চমৎকার। আমি তারা এখানে যে ওই জিনিসটা অবজার্ভ করছি যে তারা যেহেতু যে যেদিকে দিতে থাকবে ওইদিকে নার্চার করালেই দিতে হয় এরকম অবস্থা হয় না যে ওই দুইটা ফিল্ডে সবাই গেছে গিয়ে এত বেশি কম্পিটিশন যে ম্যাক্সিমাম বাচ্চা ফেল হয়ে গেল এরপর ডিপ্রেশনে যায় গিয়ে যখন আয় একটা বাচ্চা অরিজিনালি ফিজিক্সে খুব ভালো আছে কিন্তু আমরা দেখতে পাই যে আস্তে আস্তে ফিজিক্সে উইক হয়ে যায় কারণ হে আমি তো পাইছি না মেডিকেলে মানে আমি তো ভালো ছাত্র না তারপরে ওইটা দেওয়ালে হইলি মন এটা দিতেও পারেন না একটা ডাউটে থাকে পাইনি না পাইলে তো আর আমার কোনো ইজ্জত থাকতো না বাড়ির মধ্যে আর মা বাবারাও মানে এইসব জিনিসে গালিগালাজ তারে গালিগালাজ মানে মানে বাচ্চাটা একটা ইয়ে some kind of পাড়া প্রতিবেশীর সাথে নিজেরে নিজে যেসব জিনিসে সেইসব জিনিসে নিজের আবার করে প্রুফ করার লেগে কমোডিটির মতো ইয়া ইয়া দাঁড়াই যায় তো ওইসব জিনিস মোটামুটি একটু আর মিলেনিয়াল মা বাবারা কিন্তু মাছ বেটার বহুটা গেছে আমরা জেনারেশন বা রত্নদীপ তারা জেনারেশনের মা বাবারা
exceptional level, মানে we changed chain of custody for Victoria তারা এখন much better parents হচ্ছে। So আমি বলবো ইমিডিয়েট না দেখলেও আগামী 10-20 বছরে আমরা একটা সুস্থ জেনারেশন একটা ডাইভার্স একটা জেনারেশন দেখার একটা আশা দেখা হবে। আর যেমন আমরা কত বা আমরা দাদা এরা আমার বই তারারে দেখি আর কিন্তু মাচ সাইকোলজিক্যালি অ্যাওয়্যার আর খুব কেয়ারিং এবং এছাড়া মানে কি চায় কোন দিকে টেন্ডেন্সি আছে ওইটা দেখে আপনি কেয়ার করবেন। মারামারি গালাগালি এইসব জিনিস একটু কমছে। তো আই হোপ যে এখন মানে ফিউচারে বেটার হইব। এটা একটু মানে ফোনটা থেকে একটু দূরে থাকতে পারবে রাখতে পারবে। এইগুলো ডিস্ট্রাকশনস খুব বেশি হয়ে গেছে গিয়া বিশেষ করে রিলস এন্ড সোশ্যাল মিডিয়া। True. Agreed. আমি তোমারে এখন জিজ্ঞাইতে চাই যে দেখো তোমার রিসেন্টলি অনেকগুলা ইন্টারভিউজ অনেকগুলা আর্টিকেলস এগুলা পড়িয়া পড়িয়া আমরা জানতেও পারছি অ্যাকচুয়ালি তোমরা ফিজিক্সের যে এই যে একটা কোনো নতুন কোনো পার্টিকেল বা কোনো নতুন কোনো ফোর্স আছে কিনা যেটা আমরা কাছে এখনো আননোন এটা নিয়ে যে তোমরা রিসার্চ করায় তো এই বিষয়টা তো নিয়ে তুমি অনেকবার কইছো যাতে সহজভাবে কইছো যাতে মানুষে এটা নিয়ে জানতে পারে বুঝতে পারে কিন্তু আমি তোমার এটা নিয়ে আরেকটু বিশেষ করে জিগাইতে চাই আর যখন এই অ্যানাউন্সমেন্টটা হয়েছে আর কি এই অ্যাওয়ার্ডটা অ্যানাউন্স করা হয়েছে তখন কোয়া হয়েছে যে ফিজিক্স বিয়ন্ড দ্য স্ট্যান্ডার্ড মডেল একটা নতুন দিগন্ত খুলিয়া দিব এই ইয়েতে এই রিসার্চে এই প্রজেক্টের থ্রুতে এটা যদি তুমি একটু এক্সপ্লেইন করো যে বিয়ন্ড দ্য ইয়ে স্ট্যান্ডার্ড মডেল কেনে কোয়া হর এটারে ওকে সো স্ট্যান্ডার্ড মডেল হইল গিয়ে আমরা বর্তমান ফিজিক্সের আলটিমেট টেস্টেড থিওরি কইতে গেলে পাওয়া যায় যেমন এরকম সিচুয়েশন ধরা যায় আসিল যখন নিউটনে যে গ্রেভিটেশনের সূত্র দিচ্ছে তো তখন এটা এক্সপ্লেন করতো আপেল খেনে পড়ে গেছে কতটা স্পিডে পড়বো বা পৃথিবী খেনে সূর্যের চারিদিকে ঘুরে কতটা তার সময় লাগবে একবার ঘুরতে ওই ধরনের জিনিস তখনের সময় তান নিউটনের থিওরি পারফেক্টলি বুঝাইছে সো ওইটা ওই সময় গ্রেভিটেশনের লাগিয়া একদম আলটিমেট লেটেস্ট কারেক্ট থিওরি আছে বাট দেন লেটার দেখা গেছে যে মার্কারি বুধটা এই যখন একদম কাছে থাকে তো তার অরবিট যেরকম হইতে লাগে ঠিক এরকম নাই মানে তার অরবিটটা কি তা হয় তার কক্ষপথটা এজ এ হোল হেতো ঘুরে বাট তার কক্ষপথটাও একটু একটু ঘুরে তো ওই জিনিসটা ওইটা এরকম একটা সময় যে তখনের সময় স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্সটা যেমন প্রবলেমে আই গেছে এক্সপ্লেইন করতে পারে না তো তখন আইনস্টাইন তার বেশ কিছু সময় পরে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যখন দেন গ্রেভিটেশন তো ওইটা এক্সপ্লেইন করে এই অ্যানোমালিটা তখন কথা হইলো গিয়া এরকম সিমিলার সিচুয়েশনে হিস্ট্রিতে আইতে থাকে স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্স হইলো গিয়া মোটামুটি আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড কিদা দিয়ে তৈরি প্রথমে মানুষে ভাবছিল আমরা ভারতের মানুষে ভাবছিল পঞ্চভূত হ্যাঁ তো পঞ্চভূতে দিয়া ভাবছিল পঞ্চভূতে দিয়া সত্তা সৃষ্টি এরকম এনশিয়েন্ট ইরান বা পার্সিয়াতে তারা জোরস্ট্রিয়ান ট্রেডিশনে চারটা এরকম এলিমেন্ট আছে যেটা দিয়া বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি তো বিভিন্ন জায়গায় আইডিয়াস আছে সিমিলার আইডিয়া মানব সভ্যতা আগ বাড়ছে কিন্তু আইডিয়াসটা সেম বর্তমানে দাঁড়াইছে এরকম অবস্থায় যে কয়েকটা কণা আছে জাস্ট লাইক পঞ্চভূত 5 এলিমেন্ট কয়েকটা কণা আছে যেমন ইলেকট্রনস আমরা সবাই এরকম ফান্ডামেন্টাল মৌলিক যারা আর ভাঙা যায় না করে আমরা বিশ্বাস করি ইলেকট্রন আছে তার থেকে একটু মানে হেভি নিউন আছে তার থেকে আরেকটু হেভি টাও তারারই সঙ্গে আরো কিছু নিউট্রিনোস হইয়া পার্টিকেল এন্ড দেন আছে কোয়ার্কস হইয়া কিছু পার্টিকেল যেটা দিয়ে প্রোটন নিউট্রন এইসব বলে আর তিনটা মিলে তো এইসব প্লাস আরেক প্লাস তারার এইটাই হইল গিয়া মিলিয়ে কি তারা আপনার এই পদার্থ আপনার শরীর সেল এভরিথিং এটা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ম্যাটার আছে প্লাস আছে গিয়া ফোর্স এই যে চারটা ফোর্স আমরা জানি যেমন গ্র্যাভিটেশন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিউক্লিয়ার স্ট্রং আর উইক এই সবটা মিলিয়া কালেকশন অফ নলেজ মানে এই সবটা মিলিয়া এই ফ্যামিলিটারে কয় স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্স
হুম হুম তো তার লগে আছে আমার তার লগে আছে আমার আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যেটা গ্র্যাভিটেশনটা বোঝায়। সো এই সবটা মিলাইলে আলটিমেটলি মানে আমরা এভরিথিং এক্সপ্লেন করা যায়। এই যে আমরা মোবাইল ফোন থেকে শুরু করিয়া একটা ফুলের রং লাল কিভাবে থেকে ধরে এভরিথিং। বাট যতই আলটিমেট হোক না কেন, কিছু হিন্ট পাওয়া যায় যে তার মধ্যে একটু উইকনেস আছে বা কিছু একটা মিসিং। বেস্ট এক্সাম্পল হইল গিয়া আমরা যদি আমরা আকাশ গঙ্গার দিকে দেখি, হুম আমরা দেখবো যে এখানে বহুত তারা আছে, অ্যারাউন্ড 200 বিলিয়ন। এই সব তারা এবং আরো যত গ্রহ টহ গ্রহাণু সব মিলাইলে দেখা যায় যতটা মানে তার ভর বা মাস হইতে লাগে, ওইটা এনাফ না। মানে যদি ওকে যতটা আমরা দেখতে পাই, ওইটাই যদি হয় যে গ্যালাক্সিটা টাইট যেভাবে থাকতে লাগে থাকতো না, এই মাস এনাফ নাই, মানে সুটিয়া বাইরে যাবে কি তার অত মানে এনাফ গ্রাভিটেশন নাই। তো কথা হইলো গিয়া এই যে 80% এর উপরে যে জিনিসটা নাই মিসিং, ওইটাই কিটা, ওইটাই কি ধরনের কণা, মানে আমরা স্ট্যান্ডার্ড মডেলে যত কণা আছে ওইটাই এক্সপ্লেন করতে পারে না এই বিষয়ে। এই ম্যাটারটারে আমরা নাম দিয়েছি ডার্ক ম্যাটার। তো ডার্ক ম্যাটার বেসিক্যালি আর কিছু নাই, আমরারই অজ্ঞানতার একটা নাম আর কি, নামকরণ। বেসিক্যালি আমরা জানি না এটা কি জিনিস। তো তো এটা থেকে আমরা আমি এটা হ্যাঁ, কো কো তো ওইটার থেকে আমরা এটা বুঝতে পারি যে স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্স মানে কমপ্লিট নাই। তবে ল্যাব লেভেলে একদম ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করিয়া স্ট্যান্ডার্ড মডেল যে কমপ্লিট নাই বা অন্য পার্টিকলস আছে যেটা আমরা স্ট্যান্ডার্ড মডেলে নাই, এটা এখনো পর্যন্ত সঠিকভাবে প্রমাণ করা গেছে না। এর লেগে দুই ধরনের এক্সপেরিমেন্ট সার্ন আছে ওই সুইজারল্যান্ডে, সার্নে এক্সপেরিমেন্ট চলে, এখানে ডেফিনিটিভ ভাবে প্রমাণ পাওয়া গেছে না। অথচ আমরা জানি পাইতে লাগে বিয়ন্ড স্ট্যান্ডার্ড মডেল আননোন একটা ফিজিক্স থাকতে লাগে, আননোন পার্টিকলস, আননোন ফোর্সেস। তো আমরা এক্সপেরিমেন্টটা বেসিক্যালি ওই জায়গাটাই সার্চ করে, বাট একটু ইনডিরেক্টলি। তো ওই ডিটেলস অফ দ্য এক্সপেরিমেন্ট মেবি পরে আমরা ডিসকাশনে আইব, বাট ওইটাই সার্চ করে থ্রু একটা মিউন পার্টিকুলার মাধ্যমে আমরা দেখতে চেষ্টা করলাম যে মিউনটা যেহেতু আমরা খুব ভালো দিকে জানি, তার বিহেভিয়ারটা যদি আমরা খুব ভালোভাবে অবজার্ভ করি আর একটু যদি এদিক সেদিক পাই তার বিহেভিয়ারের সন্দেহজনক বিহেভিয়ার, তার মানে আমরা বুঝবো যে আননোন ফোর্সেস বা আননোন পার্টিকলস এ তারা এফেক্ট করে, যেটা আমরা ডিরেক্টলি দেখতে পাই না। ওইটাই বিয়ন্ড তাই স্ট্যান্ডার্ড। তাইলে মানে ফিজিক্সের যখনই মানে কোন রকমের ডিসকভারি হয়েছে আমরা দেখছি যে সিভিলাইজেশনের উপরে এটার ইম্প্যাক্ট খুব বেশি। হ্যাঁ, আমরা যখন ইলেকট্রিসিটি আইছে, মডার্ন সিভিলাইজেশন আই গেছে, যখন আমরা কোয়ান্টাম ফিজিক্স মেকানিজম আইছে, তখন স্মার্টফোন আইছে, কম্পিউটার স্মার্টফোন এগুলো আইছে। যে এই যে তোমার মিওন G-2 যে এক্সপেরিমেন্টটা তোমরা যেটা এটা যখন অ্যাকচুয়ালি প্রুফ হয়ে যাব, এখনো তো তোমরা এক্সপেরিমেন্টের মধ্যেই আছো, এখনো 100% এটা প্রুফ হইছে না, ডিসকভার হইছে না। যখন এটা ডিসকভার হয়ে যাব তখন কতটুকু চেঞ্জ হয়ে যাব, মানে হিউম্যান হিস্ট্রিটা বা হিস্ট্রি অফ ফিজিক্স কতটুকু চেঞ্জ হইব বলে তোমার ধারণা? সো আমরা মানে 2021 আমরা যখন প্রথম রেজাল্ট, আমি নোট গুয়াহাটিতে আসলাম আর ওইখান থেকে জুম কলের মাধ্যমে আমরা ফার্স্ট রেজাল্টটা আমরা মানে পাবলিক করি যখন বা অনলাইন করি, তখন আমরা হুম দেখতে হুম পাই যে থিওরিটিক্যাল ক্যালকুলেশনস এর মধ্যে। সো এই জায়গাতে আমি একটু স্পেসিফাই করতে চাই যে কেমনে হয় জিনিসটা। সো এমনিতে শূন্য বা ভ্যাকিউম বা মহাশূন্য হইতে আমরা বুঝি যে কিচ্ছু নাই, এমটি হুম স্পেস। হুম আর আমরা জানি কোয়ান্টাম ফিজিক্স থেকে বা অবজারভেশন থেকে যে শূন্যতা হয়ে কিছু হয় না, মহাশূন্য যেখানে কিছু নাই। আমরা যদি একদম সাফ করিয়া সবটা বাইর করি একদম মহাশূন্য করে দিই, হুম তার হুম মধ্যেও তার মধ্যেও এই যে পার্টিকলস, যেটা আমরা জানি পার্টিকল স্ট্যান্ডার্ড এর মাধ্যমে, যেটা আমরা জানি না আনলো, এরা কিনা হয় অনবরত তারা এই এক্সিস্টেন্স এর মধ্যে, মানে তারা জন্ম নেয় আবার মৃত্যু হয়, জন্ম নেয় মৃত্যু হয়, এটা অত র্যাপিডলি চলে যে ডিরেক্টলি অবজার্ভ করা যায় না, বাট আমরা জানি ইনডিরেক্টলি এটা আছে। সো মহাশূন্য শূন্য নাই, তার মধ্যে এইসব চলে অদ্ভুত ঘটনা, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন যেটা। হুম হুম আর এটাই কি আমরা এই মিউন পার্টিকলটা যদি শূন্যের মধ্যে একটা চুম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডে যদি রাখি, লাটিনের মতো হে এরম 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 ঘুরতে থাকে। সো কথা হইলো গিয়া থিওরিটিশিয়ানসরা জানোই যে স্ট্যান্ডার্ড মডেলে কি কি পার্টিকলস আছে,
আর তারা যদি মহাশূন্যে জন্ম মৃত্যু করতে থাকে, তো তার কি ইনডিরেক্ট এফেক্ট পড়বো এই লাটিমের উপরে নিউরনে? তারা হুম এই ক্যালকুলেশনটা একদম প্রিসাইজ সঠিক রেজাল্ট একটা দিছে। অন দি আদার হ্যান্ড, আমরা এক্সপেরিমেন্ট করছি তার এই লাটিম কত স্পিডে ঘুরতে লাগে, এন্ড দেন দুইটা মিলাইলে 2021 আমরা দেখছি যে বেশ একটা ফারাক পাওয়া গেছে থিওরিটিক্যাল ক্যালকুলেশনের প্রেডিকশনের সঙ্গে মিলে না। হুম তার হুম হুম কারণ একটাই হতে পারে যে কিছু আননোন পার্টিকলস বা কিছু আননোন ফোর্সেস তার ক্যালকুলেশনে ধরছে না, কারণ এটা স্ট্যান্ডার্ড মডেলে নাই, সো কেমনে ধরবো? তো হুম হুম ওইটাই হুম স্ট্রং তখন বেশ ভালো প্রমাণ, মানে ডিসকভারি না হইলেও জাস্ট বিফোর দ্য ডিসকভারি টাইপের সিচুয়েশন। তো তখন ইমপ্রুভড ক্যালকুলেশন থেকে হয়তো আমরা এক্সপেরিমেন্টের রেজাল্ট তো প্রিসাইজ কেন কিছু করার নয়, আমরা নেচারে যেরকম দেখি আর ওইটাই রেজাল্ট। হুম অন দি হুম আদার হ্যান্ড ক্যালকুলেশনস এ বিভিন্ন ধরনের অ্যাসাম্পশন থাকে বা তার মডেলিং থাকে, ক্যালকুলেশন বেসড অন মানুষের আইডিয়া। তো আরো কারেক্ট হইব। সো তার কারেকশন কিছুটা হওয়ার পরে ডিফারেন্স অত বেশি দেখা যান না, বা ডিফারেন্স স্টিল আছে। সো ওই ডিফারেন্সটা ভবিষ্যতে গিয়া বাড়তে পারে, তখন আমরা বলতে পারি ডেফিনেটিভ প্রমাণ যে নতুন কিছু আছে। তখন ওই পয়েন্টে আয় যে এটা হইলে কিরকম আগ বাড়ি যায়। যে সিমিলার এক্সাম্পল যদি যাই আইনস্টাইনের কেসে যেটা হইছে, তো ওইটার একটা ইমপ্লিকেশন জাস্ট এটাই আছে না যে আমরা বুধ গ্রহের কক্ষপথটা এক্সপ্লেন করতে পারি না, এই যে বলবো এটা theoretical জিনিস না। আইনস্টাইনের থিওরির ইমপ্লিকেশন এটাও আছে ইনডিরেক্টলি, যে সময় ওই যদি আমরা হাই গ্র্যাভিটি কোনো জিনিসের সামনে যাই, তা আমরা ওই জিনিস থেকে দূরে, ফর এক্সাম্পল আহ আমরা যদি ইনফ্যাক্ট একটা ব্ল্যাক হোল থেকে যদি বহু দূরে থাকি, আর হুম আমরা হুম যদি খুব কাছে যাই, দুইজনের কারণে সময় ডিফারেন্ট গতিতে মুভ করে। এটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ইন্টারস্টেলার সিনেমা। হ্যাঁ তার হ্যাঁ যে মানে স্পেসশিপে রয়ে গেছিল, এত বাক্কা দূরে হুম আছি, আর তারা গিয়া ওই গ্রহে নামছিলা, তারা বোধহয় 2-4 ঘন্টা আসলা, আর তার লাগিয়া তো দশক বাইরে গেছে। পার তো হয়ে গেছে। ওইরকমই সিচুয়েশন, মানে এটা একটা ইমপ্লিকেশন আছে, আর যেটা ইম্প্যাক্ট করছে আমরা জিপিএস সিস্টেম থেকে ধরে সবকিছু মানুষের ভাবতে পারে এটা সায়েন্স ফিকশন, বা এটা সায়েন্স ফিকশন না, ইটস রিয়েলি ট্রু। ওই জিনিসটা, ওই টাইম ডাইলেশন বা সময় যে স্লো হয়, এটা আমরা মোবাইলের মধ্যে জিপিএস এর মধ্যে অলরেডি ইনক্লুডেড, নাইলে আমরা জিপিএস এর লগে আমরা লোকেশন বা টাইম কিছু কইতে পারবো। হুম হুম তখন কি হয় যে আমরা যে ডিসকভারিটা যদি হয়, ওইটাই থিওরি যেটা হলো, বুঝাইবো যে স্ট্যান্ডার্ড মডেল যেটা আমরা ভাবছিলাম আলটিমেট থিওরি, ওটা সম্পূর্ণ হুম হুম কারেক্ট না। তো তখন নতুন কি থিওরি ওইটা খুঁজতে লাগে। কথায় যদি নতুন ওকে থিওরি যে বলতে লাগবে নতুন তো তা নাই, অলরেডি মানুষে কিতা করছে সায়েন্টিস্টে, বেশ সায়েন্টিস্টে বিভিন্ন ধরনের থিওরি যে ধরি লইছে তারা, যে ডিফারেন্স আছে। তো ওই ডিফারেন্সটা থিওরি আর এক্সপেরিমেন্টের যদি এক্সপ্লেন করতে লাগে, তে কিরকম থিওরি হইতে পারে, হইয়া তারা বেশ কয়েক দশক থেকে বিভিন্ন থিওরি বানাই। আমরা এক্সপেরিমেন্টের রেজাল্টে পৌঁছাতে করবো যে কোন থিওরিটা শুদ্ধ আর চান্স হবে, কোনটা ফালাই দিতে লাগে। তো ওইটাই, এটাই আমরা যে নলেজ আছে, যেরকম ঠিক আইনস্টাইনের থিওরিটা মোর, তখন আমরা মোর কারেক্ট থিওরি এটা বা ব্রহ্মাণ্ড কিরকম কাজ করে, মোর বেটার থিওরি আইব। আর এটা হুম 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 টেকনোলজির মধ্যে তো পড়বে। আমরা আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইউনিভার্স এন্ড সবকিছু, মেবি ইউনিভার্সের জন্ম কেমনে হইতে, ইউনিভার্সটা এরকম কেন, বা ইউনিভার্স শেষ কিরকম, এটা সবকিছু মধ্যে আমরা নলেজটা আপডেট করবো। প্লাস তার সঙ্গে এই ধরনের এক্সপেরিমেন্ট যে অত প্রিসাইজ হয়, যে মানে আমি এরকম কইতে পারি যে শিলচর থেকে গুয়াহাটি যদি কেউ মাপতে থাকে ডিস্টেন্স, ওইটা 1-2 সেন্টিমিটার একুরেসি হইব, মানে কতটা লেভেলের একুরেসি হয় এরকম Wow. এরকম জিনিসই কিতা হয়, এটা করতে গিয়া প্রত্যেকটা ডিটেক্টর, প্রত্যেকটা সিস্টেম একদম স্টেট অফ দ্য আর্ট নাই, বরং নতুন কিছু টেকনোলজি বানাইতে লাগে বা আপগ্রেড করতে লাগে, যেটা দিয়ে আমরা এইসব করা সম্ভব। সো জানলে যে এই ধরনের জিনিসের ডিরেক্ট কিছু বছর পরে হয়তো বা কম্পিউটার, মোবাইলে এইসব টেকনোলজি ব্যবহারে আনে। তো ওইটা ইনডিরেক্ট আরো একটা। থ্যাংক ইউ এত সুন্দর করিয়া এত প্রাঞ্জল ভাষায় জিনিসটারে বুঝানির লেগা। ইটালিতে যখন তুমি আসলায়, তারপরে তোমার এই রিসার্চ ওয়ার্ক এন্ড অল, তুমি অলমোস্ট ওইখানের মধ্যে তোমার লেগে একটা ব্রাইট
career, একটা ফিউচার ওখানের মধ্যে আছে, বাট ইউ ডিসাইডেড টু কাম ব্যাক টু ইন্ডিয়া। তারপরে তুমি আসামে আমার কথা ডিসাইড করছো, এখন তুমি টিহুর একটা কলেজে পড়াইরা। এই যে নিজের গ্রাউন্ডেড রাখাটা, তারপরে ওই দিন তোমার একটা পোস্টের মধ্যে যেখানে মধ্যে তুমি মেনশন করছো যে আই এম নট দ্য অনলি ওয়ান, আমার আগেও নর্থ ইস্টে এই ইয়েতে রিসার্চ করিয়া অনেকে অনেক রিকগনিশন পাইছেন। এই যে হিউমিলিটিটা, এটা এই গ্রাউন্ডেড থাকার এই ইন্সপিরেশনটা, এই ইয়েটা কই থেকে পাও? দেখো, হিউমিলিটি আর অনেস্টিটা আমি বলবো আমার ফিজিক্স এর ফিল্ড থেকে। মানে আমি আগে যতজন আমরা ফিজিক্সে আইলি মানে সবসময় আমরা ইন্সপায়ার করে আইনস্টাইন বা রিচার্ড ফাইনম্যান বা বড় যত ধরনের মানে সায়েন্টিস্ট ফিজিসিস্ট বিশেষ করে গ্যালিলিও এন্ড অল আগে পাইছি। এটা একটা কমন মানে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স একটা থাকে তার, যেটা হইলো গিয়া মানে ডিভোশন টুয়ার্ডস ট্রুথ। এটা হুম, ঠিক হুম, হিউমিলিটি কইতাম না, এটা সত্য, এটা সত্য। আমি যদি সত্যতা থেকে মানে ইয়ে হইতে আমার মনে হয় মানে আমি ট্রুলি সায়েন্টিস্ট না। আর আমি কিছু গবেষণা করলাম আর একটা সায়েন্টিফিক পেপার পাবলিশ করলাম, আর আমার রিয়েল ক্যারেক্টার বা রিয়েল লাইফের মধ্যে আমার মানে সায়েন্টিফিক মেন্টালিটিটা বা ওই জিনিসটা যদি নাই, তে আমি কিন্তু মানে সায়েন্টিস্ট নাই, আই ডোন্ট নো হোয়াট আই এম। তো ওই জিনিসটার এফেক্ট আছে। আর ছোটবেলা থেকে অফকোর্স মা বাবা এবং দাদু তার থেকে তো এফেক্ট আছেই, কিন্তু আমি এক্সেপশনাল না। মানে আমি যতজন আমার বন্ধু বা যতজন এরকম আমি পাইছি আমার লোকের, সব এরকমই এরকমই মানে মানে সিরিয়াস টুয়ার্ডস অনেস্টি এন্ড ট্রুথ এন্ড এই হিউমিলিটিটা খুব অবভিয়াস কথা। মানে আমি বলবো এটা এটা তো এক্সট্রা কিছু কোয়ালিটি না, এবং কোয়ালিটি হইতেও লাগে না, এটা তো আমরা কমন নেচার। মানে এক্সেপশনাল কেসে কিছু মানুষ দেখা যায় যারা হিউমিলিটি নাই, বাট এটা তো একদম অবভিয়াস কথা হইতে লাগে। আর আমি যখন জানতে পারছি যে আমার আগে এরা পাইছে, তারা রেকগনিশন দুইটা কারণে খুব জরুরি। একটা তো হইলো ট্রু, তারা পাইছে তো তারা রেকগনাইজ আমরা করতাম। দুই হুম, নম্বর হুম, হইলো হুম, গিয়া এই নর্থ ইস্ট রিজন থেকে এরকম বড় লেভেলের রেকগনিশন খুব একনলেজ করা কেনে জরুরি যে আমরা এখান থেকে খুব বেশি সায়েন্টিস্ট বা বাচ্চারা ইন্সপায়ার ওর না। বাচ্চারা খুবই মানে ইয়েতে ভুগে যে এখান থেকে এত বড় কিছু হওয়া যাইব নি, অত ছোট টাউন থেকে ছোট গ্রাম থেকে বা আমরা নর্থ ইস্ট থেকে এরকম হওয়া যায়নি কিনা। ওই যে তারা দেখে যে ও এবারে না আগরবারও আমরা এরকম অ্যাওয়ার্ড পাইছে ওই আমরার মতো টাউন থেকে। ইনফ্যাক্ট আগের বার যে পাইছে তার একজন আমার টিভু কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টেরই আগের স্টুডেন্ট। তো তার মানে ওই এক্সাম্পলটা তারা সবের মধ্যে যাওয়া উচিত যে দেখো আমরা এখান থেকে দুইবার ভাই আসছে নর্থ ইস্ট থেকে আসাম থেকেও, আর তিরুর মতো একটা জায়গার সঙ্গে কানেকশন আছে বা লালাবাজারের। সো আমি এখন বাথরুমে যদি যাই, আমি এখানের মধ্যে বহুত কয়টা চোখ বা চেহারা দেখতে পাইবো যারা এটা ভিতরে ভিতরে বিশ্বাস করবো ও স্যার তো এরকম জায়গা থেকে এটা এটা হরিয়া গেছে। আর স্যার তো এরকম নাই যে exceptional case, 100 ইয়ার আরো বেশি কয়েকজনের পাইছে। তার মানে তো মানে ভেরি পসিবল। তো পসিবল। ওই জিনিসটা মানে খুব পুশ করতে চাই যে এর লেগে এই জিনিসটাই ভাইরাল হওয়া তো খারাপ জিনিসটা হওয়া জরুরি। আমি আমার নিজের লেগে কোনো কোনো সময় একটু অ্যানোয়িং হয়ে যায়, ও তো আমার চেহারা মানে আমি অত বড় সাইন্টিস্ট না রে ভাই। মানে অত না আমি রেকগনাইজ করো বা আমার কাজ নিয়ে ডিসকাস করো, বাট আমার নিজের মধ্যে মনে হয় যেমন টু মাচ ইয়ে দেওয়া হয়ে যায় অ্যাটেনশন, যেটা ডিজার্ভ করি না। বাট অন দি আদার হ্যান্ড আমরা এখানে বাচ্চারা লেগে ছাত্ররা লেগিয়া সায়েন্স বা সায়েন্টিস্টরা যে সেলিব্রেট করা হয়, এই ট্রেডিশনটা যে আইছে, দিস ইজ মানে ভেরি গুড। আগে যে যে মানে সেলিব্রিটিরা মিডিয়া বা সিনেমা রিলেটেড হইতো, ওইটার লেগে ওইটা থেকে বাড়িয়ে একাডেমিশিয়ান যদি সেলিব্রেট করবো, এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট করবো। তো ওখান যদি আমি আই যে তুমি যে কোয়েশ্চেনটা করছো, ইনফ্যাক্ট মানে ট্রু আমি আমি ইতালি আমি মানে যেরকম লালাবাজারে গলা পাই আমি ইতালির নাপোলি শহরে এরকমই গেলাম। মানে আমি এখানে গিয়া আমার খুব কাছের মানে হার্টের একটা টাউনের মধ্যে ঢুকছে। এখানের মানুষ প্রচন্ড ভালো, প্রথম দিন থেকে মানে এক্সাম্পল ছিল। আর কিছু বন্ধু পাইছি যারা আমার মনে হইতো আমি মানে পাঁচ তলার বন্ধু এরা। মানে অত কানেকশন ডিপার যে কোনো কথাবার্তা। আর তারা মানে মানে যেরকম লেভেলে ট্রাস্ট করে এরকম level তো ওই জিনিসটার লাগে আমি এখানে মানে স্ট্রংলি বন্ডেড আসলাম। অফকোর্স আমি মানে এখানে থাকতেও পারলাম লাইফ আমার সুবিধা তো হইলো না, অনেক সুবিধা হইলো। তবে যাওয়ার আগে থেকে একটা জিনিস আমার মানে ক্লিয়ার যে এখানে আমি বিশেষ কিছু কন্ট্রিবিউট করতে লাগতো না।
প্রতি বছর ওই আমি যে ইউনিভার্সিটিতে আসলাম 6 মাস পরে পরে বিরাট বিরাট প্রাইজ, কয়দিন পরে পরে মানে বিরাট রিকগনিশন, বা ওইখানে কেউ নোবেল পাইলা প্রতিবেদীতে, ওইসব জিনিস খুব কম। এখানে বাচ্চারা যে লেভেল অফ এডুকেশন পান, এখানে আমি এক্সট্রা কিতা দিব আইরন, কিন্তু আমি যদি ওই এক্সপেরিয়েন্সটা লইয়া এখানে ফিরে আই, তে আমি বহু বড় ডিফারেন্স একটা ক্রিয়েট করতে পারবো। একটা কারণ যে আমি ওই এক্সপেরিয়েন্স এখানে সায়েন্স মানে কিতাব বুঝায়, ওই যে মিয়ন জিমানেস টুর ম্যাগনেটটার ভিতরে যখন আমি ইন্ডিয়া প্রথম ঢুকলাম, তখন আমার প্রথম এই এক্সাইটমেন্টটা হয়েছিল যে এখানে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য সত্যি এবং খুঁচাইয়া খুঁচাইয়া দেখিয়া। তো ওই যে রিয়ালিটি, আমি যে ক্লাসে যখন কোয়ান্টাম ফিজিক্স পড়াই, আমি ওই রিয়েলিটিটা এক্সপিরিয়েন্সটা যখন এখানে আনি, তখন যে লেভেল অফ মানে আন্ডারস্ট্যান্ডিং বা যে এক্সপেরিয়েন্স বা যে মোটিভেশনটা স্টুডেন্ট পাইবো, বা তারারে যে আমি একটু পুশ করি যদি, যে তারারে অনেক মিলে বা ওইরকম জায়গায় ইজিলি পাঠাইতে পারবো। হুম হুম ইনফ্যাক্ট আমার স্টুডেন্ট ফার্স্ট ব্যাচের একটা স্টুডেন্ট এখন এরকম জায়গা অলমোস্ট যাওয়ার লাগে, অলমোস্ট রেডি। wow. এখন মাস্টার ডিগ্রি করে আর প্রচন্ড বড় বড় ল্যাবসে অলরেডি চাপ। আমি বলবো যে আমার ছাত্র ছাত্রীরা, আমি বহুত বেশি মানে আমার থেকে বেটার সায়েন্টিস্ট বা বেটার মানুষ আমি সায়েন্টিস্ট বানানো নিয়ে ক্লাসও পুশ মোটেই করি না। প্রথম দিন থেকে এখন পর্যন্ত আর্টিস্ট হইতে পারো, ভুল বছর তো আইয়া ফিজিক্স লই লইছো, সো ফিজিক্স দিয়ে পড়তে লাগবো, বালা ফাইতে লাগবো, এরকম কথা নাই। এখনো সময় আছে, তোমরা যেটা ভালো লাগে এটার মধ্যে ফোকাস করো, এন্ড ফিজিক্স ভালো লাগে তো অলওয়েজ ওয়েলকাম। সো আমি মানে চাই যে আমার ক্লাস থেকে বাইরে গিয়ে তারা আহ, বড় বড় কিছু গণবো। আর আমার ওই ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নট জাস্ট ইন সায়েন্স এন্ড রিসার্চ এন্ড কালচারাল, ওই যে কালচার অফ স্কেপটিসিজম, কালচার অফ রিলিজিয়াস ফ্রিডম, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ওইটাই আমি বহুত খাসার থেকে দেখছি। তো হুম এই হুম জিনিসটাই আমি যখন মানে তারার মধ্যে আমি ইনফিউজ করতে পারি, আর বহুত বেশি ইম্প্যাক্টফুল। আর যদি আমার পিএইচডি পরে বেশ কয়েক বছর আমি পোস্টডক করার পর দুইটা আইডিয়া এখানে। আর যখন আমার এই সব ফ্রেন্ড যারা কিন্তু খুব টাইট তারা কেউ ইউক্রেনের, রাশিয়ার, সাইবেরিয়ার, ইনফ্যাক্ট ফ্রেঞ্চ, গ্রিক, আমেরিকান, অস্ট্রেলিয়ান, এইরকম মোটামুটি আজারবাইজান, ইরানিয়ান, টার্কিশ, সব একজন একজন আসলাম, আমরা গ্রুপে খুব টাইট আসলাম। তারাও মানে কেউ কেউ নিজের দেশে গেছে গিয়ে, আর কেউ কেউ বিভিন্ন দেশে স্ক্যাটার্ড হয়ে গেছে। ওখান থেকে একটা ভ্যাকিউম ক্রিয়েট। তখন আমি ভাবলাম যে ওকে, দিস ইজ দ্য রাইট টাইম টু গো ব্যাক। okay. লেগে আর কি। আর আমি একদম শিওর আসলাম যে নর্থ ইস্টের বাইরে দিতাম নয়, প্রেফারেবলি আসলাম, বাট নর্থ ইস্টেই থাকবো, কারণ আমার এটা গ্রিনেস্ট জায়গা লাগে ন্যাচারালিও, আর কালচারালিও এটা অত ভাইব্রেন্ট যে এই ট্রাইবাল কালচার, নর্থ ইস্টের যত ট্রাইবস আছে মাঝে মাঝে যাই, তারা একদম গড়ে গিয়া আমার মনে হয় দে আর অ্যামেজিংলি প্রোগ্রেসিভ এন্ড অ্যামেজিং পিপল। সব ধরনের সোশ্যাল ইম্পুলস যত আছে আমরা মেইনল্যান্ড ইন্ডিয়াতে প্রায় নাই। তো আমি প্রেফার করি যে How nice. তুমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড একজন রিসার্চার, এই যে দুইটা রিসার্চ এন্ড টিচিং, এটার ব্যালেন্স কেমনে করো? কলেজে কিন্তু ব্যালেন্স করা খুবই টাফ, অ্যাকচুয়ালি ব্যালেন্স করতেই পারো না, হইতে হওয়াটা পাইবে। আমরা এখানে ডিপার্টমেন্টে খুব কম থাকে, যেমন ফিজিক্স ডিপার্টমেন্টে ফর এক্সাম্পল আমরা 4 জন যাই, আর ওই আর কি মানে কোনো পার্ট টাইমার অল 4 জনই। তো এই 4 জন দিয়ে আমরা হায়ার সেকেন্ডারিও আছে, ডিগ্রিও আছে, মেজর আছে, মাইনর আছে। আর তার উপরে আজকালকে মানে ক্লার্কসও থাকে না অফিসে, এবং আগে যে আসলে সায়েন্স ডিপার্টমেন্ট ডেমনস্ট্রেটরের পোস্ট আছে ওইটাও এখন আর নাই। তো এখন সব ও টিচারে করতে লাগে। ইনফ্যাক্ট অ্যাডমিশন ডিউটি, ফর্ম ফিল আপ, এই ধরনের সব কাজ মানে আমরা করতে লাগে। তো এটা সপ্তাহে অত ডেইলি 3-4টা ক্লাস, ল্যাব, অত বেশি বার্ডেন থাকে যে রিসার্চ প্রায় ইম্পসিবল, আনলেস মানে আমি যদি ইউনিভার্সিটিতে যাই, ওর মানে এখানে যদি আরো মানে ক্যাপাসিটি বাড়ানো হয় ফ্যাকাল্টির, যে অত মানে পার ডে 3-4টা পেপার যাতে ডিফারেন্ট পড়াইতে লাগে না, যার যার এক্সপার্টিসের পেপার পড়ান। তো আরো যদি ধরো 3-4টা ফ্যাকাল্টি হইতো, বা যদি কোনো ইয়ে আনতে পারি আমি, এখন কলেজ লেভেলে ইউনিভার্সিটি গাইডশিপও দেয় না, তারা খেনে দেয় না, এরকম তারা মানে দেওয়াটা ঠিক মনে করে না। সো আমরা গাইডশিপ দেন, গাইডশিপ দিলে আমরা কিছু রিসার্চ ফেলো পাইলাম উনি, তো রিসার্চটা তারা লয় কোলাবরেট করে চালাইয়া যাওয়াটা ইজিয়ার হইলো। বাট হুম ওই একটা এক্সপেরিয়েন্স আলাদা।
যারা যারা আই করলাম আমরা। হোপ তোমার এই মেসেজটা প্রপার ওই জায়গাটাতে গিয়ে পৌঁছায়, যাতে তারা এটা নিয়ে চিন্তা করে, বিকজ নাইলে আহ, এই প্রেশারের ইয়েতে তোমরার মতো এত ভালো ভালো রিসার্চার্সরা যদি এইসব কাজে বিজি হয়ে যায়, আর আমরা যদি এই রিসার্চ ওয়ার্ক গুলা না হয়, তো এটা দেশের লিগা মস্ত বড় ক্ষতি। আই হোপ কে তোমার এই মেসেজেস গুলা প্রপার জায়গাতে পৌঁছায়, যারা ডিসিশন মেকিং অথরিটি তারা যাতে এটার উপরে অ্যাকশন নেয়। আমি হোপ করি আর যে যাতে এই মেসেজটা তার কাছে পৌঁছায়। আহ তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাইমু, যে তুমি তোমার স্টুডেন্টসরা ইন্সপায়ার করার কথা কইরা, তুমি তোমার মানে এজ আ টিচার তুমি কিটা চাইবা একটা স্টুডেন্টে ডক্টর অতনুর থেকে কোন জিনিসটা তারা মানে অ্যাডপ্ট করুক? তোমার কোন কোয়ালিটিটা? আমি এইটাই আমি তারা ইন্সপায়ার করার চেষ্টা করি, যে যা ভালো লাগে। আমি ছোটবেলা থেকে আমি যদি দেখি, তো আমি বেসিক্যালি এরকম না যে আমি শুধু সায়েন্স পড়ছি, আমার যা যখন ভালো লাগছে আমি এটা করছি, একদম উইথ ফ্রিডম করছি। কেউ বিশেষ হুম বাধাও দিছে না। আমার যখন আঁকতে ভালো লাগতো আমি তখন আঁকছি, একদম ফেব্রুয়ারি আঁকছি, একদম মানে সকালে শুরু করছি আঁকা, সারা বিকাল আঁকছি। যে সময় আমি গান গাইতে আছি। আর ইনফ্যাক্ট আমি আম, এই যে স্টোরি টেলিং, তো বেশ কিছু আমার সায়েন্স ফিকশন বা সাইকোলজিক্যাল থ্রিলার টাইপের স্টোরি লিখতে ভালো লাগে, বানাইতে ভালো লাগে, কইতে ভালো লাগে। হুম আমি ইভেন হুম হুম ইভেন বেশ কিছু প্রায় 1 বছর লাগে যায় ওই একটু একটু টাইম বের করে দিয়া দিয়ে একটা সায়েন্স ফিকশন শর্ট ফিল্ম একটা বানানি দিতাম। ওইটা এখন প্রায় কমপ্লিশনের দিকে, মেবি আরো কিছুদিন ওয়াও। পরে শেষ হইছে। তো মানে পয়েন্ট ওইটা হইলো গিয়া যে যা প্যাশনেটলি ভাল লাগে আমি তারা কই। হিউম্যান লাইফ আমরা জানি না এরপরে আবার পুনর্জন্ম আছে না নাই, আর যদি পুনর্জন্ম থাকে ও যেহেতু মেমোরিটা রিসেট করে দেওয়া হয়, তো বেসিক্যালি একটা লাইফের মতোই। সো আমি কইতে চাইবো যে জিনিসটা ট্রুলি ভালো লাগে, ছাত্ররা আমি কই তোমরা ট্রুলি ভালো লাগে, ট্রুলি প্যাশনেট অ্যাবাউট সামথিং, যেটা মনে করো যে এটা নিয়ে ফিউচারে কাজ করো, যদি ডেইলি কাজ করো, যদি একদম তোমার 90 বছর বয়স পর্যন্ত, আর একদিনও যদি বোর লাগে না, তো ওই জিনিসটা খুঁজিয়া বাইর করো। একলা প্রায় হোক, ডেইলি একটু সময় নিজের লয়ে খাটাও, ওইটা খুঁজিয়া বাইর করো, আর ওটার মধ্যে নিজের ম্যাক্সিমাম এনার্জি দিও। কারণ মেবি তোমরা আর এরকম করলে তোমরা সাকসেসফুল তো হইবাই, বাট লাইফের বিষয়ে আমরা কইতে পারি না, প্রেডিক্টেবিলিটি কইতে পারি না। সাকসেসফুল কোনো রেয়ার কেসে নাও হইতে পারো, বা নাও হও যদি, এটলিস্ট তোমরা যা ভালো লাগে এটা তোমরা করতে পারবে, সো ইউ উইল লিড এ হ্যাপি লাইফ। তো আমি তার আগে অ্যাকচুয়ালি সবসময় চেষ্টা করি একটা হ্যাপি লাইফ লিড করা লাগে, রেদার দেন কিছু অ্যাচিভ করা বা কিছু গোল বা কিছু দের ইজ নাথিং। আমি তারা কনস্ট্যান্টলি পুশ করার থেকে একটা মিনিংফুল লং টার্ম সাস্টেইনড হ্যাপিনেস, একটা হ্যাপি লাইফ পার্সু করা লাগে। আর কিছু ভালো লাগে তারা আমি 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 পুশ করি না actually। আমি আমরা ডিসকাশন এখানেই শেষ করবো, বাট শেষ করার আগে প্রথমে তো আই হোপ যে এই ডিসকাশনে আমরা যে প্যারেন্টসরা যারা শুনরা বা যে স্টুডেন্টসরা শুনে তারা মানে এটাতে ইন্সপায়ার হয়, কারণ তুমি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা কইছো থ্রু আউট দ্য ইন্টারভিউ, যেগুলো আমার মনে হয় একটা স্টুডেন্টকে খুব ভালো গাইড করবো, একজন প্যারেন্টসকে খুব ভালো গাইড করবো, তারা মানে বাচ্চারারে সঠিক দিশা দেখাইবার লেগা। আর আরেকটা কথা হইলো গিয়া, উই আর ইগারলি ওয়েটিং ফর ইয়োর সায়েন্স ফিকশন, যেটা তোমার শর্ট মুভি তুমি করে তুমি বানাইরা। বাট যাওয়ার আগে তোমারে আজকে আহ, মানে শেষ ইয়ে করার আগে আমি তোমার থেকে একটা গান শুনতে চাইবো, কারণ তুমি এত ভালো গান গাও যে মানে তোমার গান না শুনলে এই ইন্টারভিউটা অধুরা রাখবো। আর আমরা এই SBS এর ফ্যামিলির সবে তোমারে এত ভালো পায়, তোমার গান এত ভালো পায়, আমি যদি একটা গান তোমার রিকোয়েস্ট না করি তো এটা তারা আমারে খুব খারাপ পাইবে আর কি। তো একটা যদি গান শোনাও তুমি। কোন গানটা গাওয়া যায়? একটু এক লাইনে গাই দিলে আমাদের। এনিথিং দ্যাট অ্যাকচুয়ালি ইউ লাইক। হ্যাঁ হ্যাঁ, এনিথিং দ্যাট ইউ লাইক। ওকে। রিসেন্টলি একটা গানের কথা আমি একজনের মেনশন করছিলাম, ওইটাই মনে আইছে। তো ওইটাই গাইলেন, একটা রবীন্দ্রসঙ্গীত। লিরিক্সটা যদি মনে পড়ে না, আমারও পরানো যাহা চায়। খুবই প্রিয় গান। তো ওইটাই 2 লাইন গাই। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়।
তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা। তুমি তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাই চাই গো, আমার পরাণ যাহা। ভুল ত্রুটি থাকতে পারে, আশা করি অডিয়েন্সে মাফ করে দিবা, বাট নিশ্চয়ই খুবই প্রিয়। তুমি খুবই সুন্দর গান গাও, ধন্যবাদ এতটা সময় আমরারে দেওয়ার লিগা। তুমি খুব ব্যস্ত আমি জানি। অল দ্য বেস্ট তোমার ফিউচার রিসার্চ ওয়ার্কের লিগা। আর আশা করি আজকের এই এপিসোড আপনারাও খুব ভাল লাগছে, আপনারা এটার থেকে অনেক বেশি কিছু জানতে পারছেন, শিখতে পারছেন। আরো এরকম অনেক এপিসোড নিয়ে আমরা আপনার কাছে আইমু। আজকের এই এপিসোড দেখার লিগা ধন্যবাদ।